experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। মিস জানান, ঘুমটার নিচে খ্যামটা আর কত নাচাবেন? চমকালো তিনজনই। কিছুক্ষণ হলো জিয়াউল ঘুম থেকে উঠেছে, চুপচাপ শুনছিল। অনানকে চিনে ফেলায় ঘুম ঘুম চোখ তার বড় হয়ে গিয়েছে। মুখ কিছুটা হাঁ করে বোকামির পরিচয় দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আফরার দিকে। অনান মাথার কাপড়টা ফেলে দিয়ে ঠোঁট গোল করে নিঃশ্বাস ছাড়ল। এতক্ষণ ঘুমটা দিয়ে যেন নিঃশ্বাস নিতে পারছিল না এমন ভাব। সহজ ভঙ্গিমায় হেসে বলল, চিনে ফেলেছেন? যাকে বেনামি চিঠি পাঠিয়ে বান্দরবানের মাটিতে এনে দাঁড় করালাম, তার খবরাখবর রাখা অস্বাভাবিক নয়। আপনি যেদিন গোবেচারা মিস্টার জিয়াউলের থেকে তারই ফোন ছিনিয়ে নিয়েছিলেন, সেদিনই সন্দেহের তালিকায় পড়ে গিয়েছিলেন। ভালো এগোচ্ছেন। কথাটা শেষ করে এক পলক জিয়াউলের দিকে তাকালো আফরা। হাঁ করা মুখটা বন্ধ হয়ে গেছে। গো বেচারা বলায় অপমানিত হয়েছে এমন একটা ভাব ধরেই তার দিকে রেগে তাকিয়ে আছে। হাসলো আফরা। অনান কিছু বলল না, মুখ গম্ভীর করে বসে রইল। আফিফের দিকে তাকিয়ে সন্দিহান গলায় আফরা বলল, জেনারেল আফিফ মুন্তাসিরকে ছিনতাইকারী জখম করেছে, এটা বিশ্বাস করব? বলিনি তো। চাইলে বলতে পারেন, তবে প্রশ্ন করলে যে উত্তর পাবেন বিশ্বাস করা ভুল হবে। এখানে আসার কারণ? মিসেস কামিনীর কাছে গিয়েছিলাম, বললেন উনি। আমিও চলে এলাম দর্শন দিতে। হসপিটাল আসতে বলায় ওনার চোখ মুখ হঠাৎ পাল্টে গেল। কেন? ঠিক তাঁবুতে যেমন অনল মাহমুদের নাম শুনে হয়েছিল। সামথিং ইজ রং। আফরার চিন্তিত কণ্ঠস্বর আফিফকে আবারও ভাবনায় ফেলে দিল। অনল মাহমুদের সাথে তাদের কিসের সম্পর্ক? কিছু ঘটেছিল অতীতে, কী বা ঘটবে? মায়ের ভীতি নিয়ে বাইরের কারোর সাথে আলোচনা করাটা ঠিক মনে করছে না আফিফ। খুব দ্রুত মুখশ্রী কঠোর করে নিল। প্রসঙ্গ পাল্টাতে বলে উঠল, ধস্তাধস্তি করতে দেখেছিলাম আপনাদের দুজনকে। অন্ধকার দূর করতে এত টর্চ ব্যবহার হয়েছিল। নিচের পাহাড় থেকে কোনো কিছুই নজর এড়ায়নি। ক্যামেরাটা ফেলে দিতে দেখেই খুঁজে বের করেছি। ইচ্ছে করেই ওপেন করেছিলাম। কেন যেন মনে হচ্ছিল আপনি আমাকে ছবিগুলো সম্পর্কে জানাবেন। অভদ্রতা করেই বসলাম, যার ফল আজকে হসপিটালে থাকা। আপনি তো তেমনটাই চেয়েছিলেন মিস আফরা। আপনার সীমাবদ্ধতাগুলো আমার পক্ষে দূর করা অসম্ভব। এর জন্যই তো বেনামি চিঠি। এরকমটাই ভেবেছিল আফরা, কিন্তু কোথাও যেন গন্ডগোল টের পেল। আনমনেই বলল, জেনারেল পরিচয়ে এসে ভুল করেছেন। ফনাতোলা সাপের মাথা থেকে মণি নিয়ে আসা দুষ্কর। সাপটাকেই যদি নকল চকচকে মনের লোভ দেখানো হয়। রহস্যময় কণ্ঠস্বর। আফরা আর এই বিষয়ে কথা বলল না। হুট করেই কিছু একটা মনে হতেই মৃদু চেঁচিয়ে বলে উঠল, সর্বনাশ! প্রত্যেকটা ঘরে সিসি ক্যামেরা লাগানো। মিস্টার আফিফ! আফিফ দুর্বোধ্য হাসল। হাসিটাই কেমন একরোখা জেদ মেশানো ছিল। নিরস গলায় বলল, অসুস্থ শরীর নিয়ে 2 ঘন্টা দাঁড়িয়ে সিসি ক্যামেরার কার্যক্ষমতা নষ্ট করেছি মিস আফরা। আফিফ মুন্তাসির এত কাঁচা কাজ করে না। স্বস্তির শ্বাস ফেলল আফরা। কিছুটা হেয়ালি মিশ্রিত কথা শুনে ঢের বুঝতে আটঘাট বেঁধেই নেমেছে আফিফ। টুল থেকে উঠে দাঁড়ালো সে। যাওয়ার প্রস্তুতি নিয়ে জিয়াউলকে তাকালো। ছেলেটা এখনো তার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছুটা হেসেই বলল, এতটা সরলতা আপনার মানায় না মিস্টার জিয়াউল। অন্তত আপনার প্রফেশনের সাথে যায় না। শরীরটা পড়ে আছে তুলতুলে নরম বিছানায়। চেহারায় নিদারুণ কষ্ট, যন্ত্রণা। 1 মাস অসুস্থ অবস্থায় পড়ে থাকা শরীরের মতন মনে হচ্ছে নাদিয়ার নিথর শরীরটাকে। ইজি চেয়ারে বসে গম্ভীর দৃষ্টিতে দেখছে আদিল। ডাক্তার এসেছিল, আজকের দিনটা দেখতে বলেছে। জ্বর না কমলে হসপিটাল নিয়ে যেতে হবে। ওষুধ বাড়িতেই ছিল, তবে জ্ঞান ফেরেনি বলে খাওয়ানো হয়নি। একবার ভেবেছিল অফিস চলে যাবে, থাকুক মরার মতো পড়ে। আবার কি এক টানে পা চলল না। সে ইজি চেয়ারে বসেই রইল। বাইরের জামা কাপড় ছাড়া হয়নি। নাদিয়ার শরীরে ধুলো শরীরে লেগে আছে। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা আদিল শক্তি বা ইচ্ছে কোনোটাই পাচ্ছে না। জীবনের সমীকরণ সে কখনোই মেলায় না। আজও সেজ খুঁজল না। জ্ঞান ফেরার অপেক্ষায় হিংস্রতা নিয়ে বসে রইল। চোখের পাতা পিটপিট করছে। 8 বোঝা চোখ মেলে দেখার চেষ্টা করছে সে কোথায় আছে।
তবে জ্বরের ঘোরে একটা জায়গায় দুটো দেখার জন্যই হয়তো ঠাহর করতে পারল না। গলাটা শুকিয়ে কাঠ হয়ে আছে। ঢোক গিলল নাদিয়া। তিক্ত স্বাদ অনুভব হতেই চোখ মুখ কুঁচকে নিল। খুব একটা সুবিধা করতে পারল না। অস্পষ্ট কণ্ঠে বলে উঠল, পানি খাবো। আদিলের কানে পৌঁছালো। দ্রুত উঠল না, বরং বেশ সময় নিয়ে উঠে দাঁড়িয়ে আখ থেকে রেখে দেওয়া গ্লাসটা হাতে তুলে নিল। নাদিয়ার পাশে বসে গমগমে কণ্ঠে বলল, তোমার উচিত ছিল মদ খাবো বড় নাদিয়া। অসুস্থ শরীরটা থরথর কেঁপে উঠল নাদিয়ার। জ্বরের ঘোরেও যে কণ্ঠটা ঠিক ঠাহর করতে পেরেছে বুঝতে পেরে বাঁকা হাসল আদিল। ঘাড়ে হাত গলিয়ে দিয়ে মাথাটা খানিক উঁচু করে ডান হাতে থাকা গ্লাস ঠোঁটের ভাঁজে রাখল। তেষ্টায় চুমুক দিতেই আধ বোঝা চোখ খুলে গেল নাদিয়ার। আশ্চর্য চাহনিতে আদিলের নিরস মুখের দিকে তাকালো। সে তো পানি চেয়েছিল, মদ দিল কেন? প্রশ্নটা চোখের দৃষ্টিতে ঘুরতে লাগলো। আদিল তীক্ষ্ণ কণ্ঠে বলল, তোমার জীবন থেকে অতি প্রিয়, অমন করে দেখাচ্ছ কেন? কথাটা বলে গ্লাসের পুরো তরল পদার্থ ঢেলে দিল জোর করে। নাদিয়ার গলা মনে হয় জ্বলে গেল। পিঠও কেমন মেঘেদের মতন গর্জন করে উঠল। কার্নিশ বেয়ে তপ্ত জল গড়িয়ে পড়ল। আদিল নিঃশব্দে উঠে দাঁড়ালো নাদিয়ার পাশ থেকে। অসুস্থ মেয়েটার সাথে এরকম একটা কাজ করেও তার মাঝে কোনো অনুশোচনা নেই। গ্লাসটি টি টেবিলে রেখে হন হন করে বেরিয়ে গেল ঘর থেকে। চোখ বুঝেই হাঁটার গতিতে বুঝতে পারলো নাদিয়া। ফুপিয়ে কেঁদে উঠল সে। হাহাকারে বুকটা কেমন খালি খালি লাগছে। তার কেউ নেই, কেউ না। কিছুটা সময় যেতেই ফিরে এলো আদিল। নাদিয়াকে আধা শোয়া করে বসিয়ে দিল। স্যুপের বাটিটা হাতে তুলে দিয়ে পাশেই পানির গ্লাস ঔষধের পাতা রেখে গম্ভীর কণ্ঠে বলল, আদিল মাহমুদের থেকে কিছু আশা করো না নাদিয়া, তোমার অপরাধ ক্ষমার অযোগ্য। খাওয়া শেষ করে ওষুধ খেয়ে নেব। নিভু নিভু চোখে স্যুপ কেটে থাকলো নাদিয়া। আদিলের অর্ডার পালন করাই যেন মুখ্য। কথাটা বলেই ঘর ছেড়েছে আদিল। হুট করেই নাদিয়ার ঠোঁটের কোণে সূক্ষ্ম এক হাসি দেখা গেল। গম্ভীর একরোখা ছেলেটা আজ তাকে কতটা শান্তি দিল সে কি জানে? একটু আগেও যেখানে মনে হচ্ছিল তার পাশে কেউ নেই, সেখানে এখন মনে হচ্ছে তার আছে, তাকে ভালোবাসার মানুষও আছে, শুধু প্রকাশ করে না। না হলে আদিল মাহমুদের কী দরকার ছিল তাকে এনে তার ফ্ল্যাটেই রাখা? সব সেবা করা হোক সেটা গম্ভীরতায় লুকিয়ে। তবে যে নাদিয়া বুঝেছে। ঔষধ খেয়ে অলস ভঙ্গিমায় শুয়ে পড়ল নাদিয়া। চোখ বুঝে আসছে। ঘরের মাঝে বিড়বিড় করে কী যেন বলতে লাগলো। দরজার আড়ালে দাঁড়িয়ে অস্পষ্ট শুনল আদিল, আমি তোমাকে খুব ভালোবাসি ভাইয়া, যতটা ভালোবাসি আহিসকে। কিন্তু তুমি আমাকে ভালোবাসলেও আহিস বাসে না ভাইয়া, ঘৃণা করে, খুব ঘৃণা করে। আমার ভালোবাসাটা দুকে দুকেই শেষ হয়ে গেল, একদম নিঃশেষ। সকাল গড়িয়ে দুপুর হয়েছে। তেজি সূর্যটা হুট করেই নিভে গেছে। অন্তরিক্ষে ডানা মেলে উঠছে কালো মেঘেরা, ছড়িয়ে দিচ্ছে অন্ধকার। যখন তখন আকাশ কেঁদে উঠতে পারে, ছড়িয়ে দিতে পারে মন খারাপের ছোঁয়া। ছোঁয়াচ্ছে মন খারাপ হয়তো অন্য কারো মনেও দোলা দেবে। খুঁজে বেড়াবে এক মুঠো সুখ। সুখ খুঁজতে খুঁজতে কখন দুঃখের সাগরে ডুব দিবে, গগন কাঁপিয়ে আকাশও সায় দিবে যেন। এক পলক আকাশের অবস্থা দেখে এলোমেলো পায়ে হাঁটতে লাগলো আহিস। মুখে গম্ভীরতার সাথে একটুখানি ব্যথার ছাপ, পায়ে ধুলোর আস্তরণ, পাটা একটু চিনচিনো করছে। অনেকটা পথ হেঁটেছে সে, খুঁজে বেরিয়েছে প্রেম পিয়াসীকে। কিন্তু প্রেম পিয়াসী যে প্রখর অভিমানে নেতিয়ে পড়েছে, নিজেকে মিশিয়ে দিয়েছে অন্ধকারে, হারিয়ে ফেলেছে নির্মম সত্যের কালকুঠিরে। এত খুঁজেও পেল না। নিরাশ হয়ে একটু আনন্দের আশায় এগিয়ে যাচ্ছে সে। একতলা বাড়িটার গায়ে গোলাপি রঙের ছোঁয়া, চারপাশে দেয়াল নিরাট অবহেলায় দাঁড়িয়ে আছে। রং খসে গিয়েছে, বাচ্চাদের হাতের আঁকাবাঁকা দুষ্টুমি, বিভিন্ন পোস্টার বিশ্রী এক রূপ পেয়েছে দেয়াল। তবুও মাথা উঁচিয়ে বাড়িটাকে প্রোটেক্ট করছে যেন। দেয়াল পেরিয়ে বোঝার উপায় নেই ভেতরে কারো স্বপ্ন গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। চারপাশ ফুলে ভরপুর। আশেপাশে রাস্তা জুড়ে গাছের সারি দেখেই হয়তো বাড়ির মালিক গাছগাছালি লাগায়নি। তবু কলকল করে বাতাস ঢুকে জানালার বুক ঘেঁষে ঝুলে থাকা পর্দাগুলোকে দুলিয়ে দিচ্ছে। অদ্ভুত নীরব শান্ত বাড়িটি। গেট পেরিয়ে ভেতরে ঢুকেই চারপাশ নজরে বোলালো আহিস।
এই বাড়িটা তার হৃদয়ের সুপ্ত এক আবেগ। ধীরে ধীরে পা ফেলে এগোতে থাকলো আহিস। 2 হাত মেলে ফুলগুলো ছুঁয়ে দিল। অনেকদিন পর চিরচেনা স্পর্শ পেয়ে ফুলগুলো কেমন হেসে উঠল, আবার যেন কারো অনুপস্থিতিতে নেতিয়ে পড়ল। আহিসের তো তাই মনে হচ্ছে তার হৃদয়ের অন্তরালের সূক্ষ্ম ব্যথাটা বাড়িটিও টের পেয়েছে। বাগান পেরিয়ে সিঁড়ির কাছে এসে দাঁড়ালো। কয়েকটি ছবি ফ্রেম ঝুলে আছে দেয়ালে, প্রায় সবগুলোই ফুলের ছবি। কাপা হাতে ছুঁয়ে দিয়ে ভেতরে ঢুকলো সে। 3 রুমের বাড়িটি, একপাশে রান্নাঘর, আরেক পাশে মস্ত বড় বারান্দা। কোনো দিক তাকালো না আহিস। এলোমেলো পায়ে একটা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। চটপট ভীতি মুখে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল, যেন অদৃশ্য কেউ তাকে নোংরা দেখে শাসাচ্ছে। কিছুক্ষণের মাঝে 3/4 প্যান্ট সাথে সাদা গেঞ্জি পরে চুল মুছতে মুছতে বের হলো। ঠোঁটে হাসি ধরে রেখে বলে উঠল, ইস, আজকে ভুল করে না না হাফ প্যান্ট নিয়েছি বউ। তুমি রাগ করেছো? পুরনো অভ্যেস তো, এত তাড়াতাড়ি কি পরিবর্তন করা সম্ভব? আহিসের মনে হলো কেউ চোখ রাঙিয়ে তাকে বলছে, এত তাড়াতাড়ি আহি? 4টে বছর তোমার কম মনে হচ্ছে? আমি কিন্তু সবগুলো কুচি কুচি করে কাটবো। বেশ রাগাচ্ছ আমাকে। শব্দ করে হাসলো আহিস। দুষ্টুমির সুরে বলল, রাগ করলে তোমাকে একদম জ্বলন্ত সিগারেটের মতো লাগে বউ। মনে হয় একটানে কাজ নিয়ে আসি। ধোয়া উড়াতে যেমন শান্তি লাগে, তোমাকে ছুলেও তেমনই শান্তি লাগে। জবাবে কোনো শব্দ না পেয়ে আহিস সারা ঘরে চোখ বুলালো। খুব বেশি রাগ করেছো বউ। সিগারেট আমার প্রথম লাভ। তুমি যখন ছিলে না, সিগারেট আমার নিত্যদিনের সঙ্গে ছিল। এক্স ভেবে কি করে ফেলে দিই বলো? কষ্ট পাবে তো। কথা বলো না বউ, কোথায় গেলে তুমি? তোমাকে আমি দেখতে পাচ্ছি না মিয়া, কথা বলো প্লিজ। আমি তো। দরজায় ঠক ঠক শব্দ। আচমকাই থেমে গেল আহিস। কপাল বেয়ে ঘামের ধারা বইছে, শরীর মৃদু কাঁপছে। চোখ বুঝে পরপর কয়েকবার জোরে দম নিল। নিজেকে ধাতস্থ করে গম্ভীর মুখে দরজার দিকে এগোলো। পুরোটাই তার কল্পনা। ভীত মুখশ্রীতে দরজার ওপাশে দাঁড়িয়ে আছে আসমানি। আহিসের চিৎকার কানে পৌঁছানো মাত্রই ছুটে এসেছে সে। রান্নাঘর থেকে এক পলক দেখছিল ঘরে ঢুকতে, রান্না ছেড়ে আসতে পারেনি তৎক্ষণাৎ। দরজা খোলা মাত্রই ঘরে ঢুকে ভ্রু কুঁচকে তাকালো আহিসের দিকে। বিদ্রুপ করে বলে উঠল, তোমার আর মাতলামির শেষ নেই। একজন মদ খেয়েও মাতাল হয় না, আরেকজন মদ না খেয়ে মাতাল হয়ে ভুলভাল দেখে। আজব মাইরি। ভাষার শ্রী দেখে চোখ রাঙালো আহিস। আসমানি আমলে নিল না। নিজেকে সব দিক থেকে পরিবর্তন করা যায় না। শৈশব কৈশোরের একাংশ যে অধ্যায় কাটিয়েছে তা কেবল কয়েকদিনের ব্যবধানে পাল্টানো যায় না। তবে সে যে চেষ্টা করে না তেমন না, যতটুকু করা দরকার করে। বাকিটা নিজের স্বাচ্ছন্দ্যের জন্য ছেড়ে দিয়েছে। আহিস কিছু না বলে বিছানায় বসলো। নিজেকে এক পলক দেখে বলল, তো লজ্জা করছে না আমাকে এমন হাফ প্যান্টে দেখে? কেন? আমি কি তোমার গার্লফ্রেন্ড লাগি নাকি বন্ধু লাগি যে লজ্জা লাগবে? তোমার আমার সম্পর্ক মা ছেলে অথবা বাবা মেয়ের মতো। খোঁচাটা বুঝতে পেরেও জবাব কাটল না, বরং সম্পূর্ণ নিজ ভাবনা থেকেই বলল, মিহাও লজ্জা পেত না? তার নাকি রাগ লাগতো? হাঁটুর নিচে প্যান্ট পরলেও তার নাকি উলঙ্গ লাগতো? ওদের ভাষায় কি যেন বলে? ও হ্যাঁ, মনে পড়েছে। সশব্দে হাসল আহিস। আসমানি বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে রইল। ভেজা চোখের পল্লব কেঁপে কেঁপে উঠছে। নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে সে। ঝাঁপিয়ে পড়ল আহিসের বুকে। থমকালো আহিস, আগলে নিল না। কান্নার ধুকে পেট ওঠানামা করছে। অঝরে কাঁদছে মেয়েটা। কতদিনের আর্তনাদ যেন আজ তপ্ত জল হয়ে হাওয়ায় মিলে যাচ্ছে। কান্না থামলো বেশ কিছুক্ষণ পর। আসমানি আহিসের বুকেই লেপ্টে থেকে বলল, তোমার অবশ্যই সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত। নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছো তুমি। এভাবে চলতে থাকলে অ্যাসাইলাম ছাড়া তোমার গতি থাকবে না। আহিস মুচকি হাসল। মেয়েটা তাকে পাগল ভাবছে। তাকে কোন দিক থেকে পাগল মনে হয়? সুস্থ সবল সুদর্শন এক যুবক, যার মস্তিষ্ক বড়ই চঞ্চল। শান্ত কণ্ঠে বলল, আমি কল্পনা সাজাই, কল্পনাতেই সংসার করি। কারণ আমি চাই না আমার প্রেম প্রেয়াসী নেই তা ভাবতে। আমার প্রেম প্রেয়াসী আমার সর্বত্রই মিশে থাকে। সেটা উপসরে যে
লাল রক্ত প্রবাহিত হয় না, সেই রক্তও জানে মিহা নামক অধরা মেয়েটা এই আয়েশের জীবনে কি। আমি ভাবতে চাই মিহা আছে, আমি কথা বলি, ওর সাথে ঝগড়া করি, কিন্তু অভিমানী বউটা আমাকে ছুতে গেলেই মিলিয়ে যায়, হারিয়ে যায়, অন্ধকারে মিশে যায়, আবার ফিরে আসে। এভাবেই সে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত ফিরে আসবে। আমি যখন জীবনের মরণের সন্ধিক্ষণে মৃত্যুর কোলে ধুলে পড়ব, প্রেম প্রিয়াসী তখন আমার পাশে থাকবে, আমাকে চুপি চুপি ডেকে তার কাছে নিয়ে যাবে। আমরা আবার একসঙ্গে থাকবো, একসাথে। আহিসের দৃষ্টি শূন্যে। আসমানি বুক থেকে উঠে এসেছে। তার ধারণা ভুল ছিল, মিছে পাগল সেজেছে, সে বুঝতে পারেনি এমনই ভালোবাসা হয়, তার জানা ছিল না। প্রসঙ্গ টেনে বলল, তোমরা এখানে থাকতে? এই ঘরটা আমার আর মেহার ছিল, পুরো বাড়িটায় মেহার স্পর্শ মিশে আছে, যত্ন নিয়ে সাজিয়েছিল। কেউ তো জানতো না বিয়ের কথা। সপ্তাহে 2 দিন মেহা হোস্টেল থেকে এখানে চলে আসতো। ওই দিদিনের জন্য অধীর আগ্রহে আমরা ওয়েট করতাম। প্রত্যেকটা সময় ছিল পাথি রাখার মতো। মেয়েটা এত অভিমানী ছিল যে ছোট্ট ধমকও সইতে পারতো না, চোখ টলমল করতো। আমি জানতাম, তারপরেও ভুলটা আমি করেছি। কাজের চাপ এতটাই ছিল যে ধমকে ভুলভাল বলে ফেলেছি। অভিমানী বউটা সেই যে গেল, আর এলোই না। ঘরের এদিক ওইদিক তাকিয়ে বলল আহিস। আসমানি দেখল ঘরের পুরো দেয়াল জুড়ে মিহার ছবি। আহামরি সুন্দর ছিল না, না ছিল নজর করা কাজল চোখ, কিন্তু কি একটা যেন আছে এই মেয়ের মধ্যে। আসমানি অনেকটা সময় নিয়ে ভেবে বের করলো, অদ্ভুত সুন্দর মেয়েটার হাসি। আসমানি ঘরেই বলল, তোমাদের প্রেম শুরু হয়েছিল কি করে? তোমার আর তার হোস্টেল তো সম্পূর্ণ ভিন্ন দিকে। অদ্ভুত এক সন্ধ্যায় অদ্ভুত হাসির অধিকারী এক মেয়ের সঙ্গে পরিচয়। ঘটা করে নয়, পথচারী হিসেবেই। তারপর অনেক দিন দেখা হয়নি। আবার এক সন্ধ্যায় দেখা হয়েছিল শপিং মলে। গম্ভীর মুখশ্রীর মেয়েটা হঠাৎ মুচকে হাসত। সেই দেখা থেকেই কৌতূহল, কথা বলা, নাম্বার আদান প্রদান, বন্ধুত্ব, একসময় দুজন দুজনার নিঃশ্বাস হয়ে ওঠা। সবচেয়ে অবাক করার ব্যাপার কি জানিস? মন বিনিময় হলো, কাজে অফিসে গিয়ে বিয়ে হলো, ছোট সংসার হলো, কিন্তু কেউ কারো বংশ পরিচয়, বাড়ির ঠিকানা জানতে চায়নি বাবার পরিচিতি, পরিবারের সঙ্গে দেখা করতে। অদ্ভুত এক মায়াজালে দুজন বন্ধী থেকে 2 বছর কাটিয়েছে একসাথে। মাঝে মাঝে মনে হতো এই মেয়েটাকে আমি তার মতো করে ভালোবাসতে পারবো না। মেয়েটার ভালোবাসা ছিল সুপ্ত এক আবেগে ঘেরা। হুটহাট শাসন, হুটহাট আদর, আবার হুটহাট আদেশ। যখন কিছু তার পছন্দ হতো, কিন্তু সেই সময় আমার সামর্থ্য থাকতো না। কি বলতো শুনবি? এই জিনিসটা আমার পছন্দ হয়েছে ঠিকই, তবে এর যে ভালো আর দামি কিছু নেওয়ার লোভ ছাড়তেই পারছি না। তাই অমন কিপটামো বাদ দাও, বেশি বেশি টাকা জমিয়ে রাখো, যখন তখন ভাগ বসাবো। কখনোই আমাকে বসতে দিত না। এই শহরে আমি মাত্র 15,000 টাকার ওয়েটারের চাকরি করছি। মহারাজার মতো সম্মান করত। বিনিময়ে মেয়েটাকে আমি কিছুই দিতে পারিনি। হুটার একটা চকলেট, 30 টাকার ফুচকা, 50 কি 100 টাকার ফুল, 20 টাকার লিপ বাম, এই ভালোবাসাগুলো ছাড়া শুধু 2টো শাড়ি, 4টে 3 পিস, 2 সেট জুয়েলারি। 2 বছরের সংসারে আর কিছু পায়নি মিয়া। তবুও ভালোবেসেছে, যতনে আগলে রেখেছে। 2 বছর পূর্বে ফিরে গেছে আহিস। চোখে মুখে কি উচ্ছ্বাস! আহিস আবারও কাতর কণ্ঠে বলল, এই মেয়েটাকে ছেড়ে আমি কি করে অন্য কাউকে নিজের সাথে জড়াবো? নিঃস্বার্থভাবে যে মেয়েটি ভালোবেসেছে পাশে থেকে, তার অনুপস্থিতিতে অন্য কেউ কি করে আসে? অন্য কেউ কি করে বুকে লুকায়? প্রেম পিয়াসী স্থানে অন্য কেউ শব্দটা ব্যবহার করতেও আমার যেন মরে যেতে ইচ্ছে করে। 7 রঙা বাঁচার আশা খুঁজে পাই না। অনেকদিন পর এই নামে ডাকলো আহিস। 7 রঙা ভীষণ সুন্দর নামটি আহিস রেখেছে। আসমানি সেদিন অঝোর ধারায় অশ্রু ঝরিয়েছিল, আজ মনটা ভালো হয়ে গেল। আহিসকে নিজের কল্পনার জগতে একা রেখে সে গুটি গুটি পায়ে বাইরে চলে এলো। দরজার বাইরে পা রাখার সাথে আহিসের করুণ কণ্ঠের ভালোবাসাটাও এড়িয়ে যেতে পারল না। বিড়বিড় করে বলছে, আমার মৃত্যু হোক,
আমি পরপারে ঘর বাঁধবো তোমার সনে। আসমানি ঢুকলো পাশের ঘরে। দরজা খোলা ছিল। বিছানায় উবু হয়ে বসে অনেক কিছু করছে। আসমানি নিঃশব্দে বিছানায় বসলো। কাজে গভীর মনোযোগী অনেক তার উপস্থিতি টের পেল না। এক মনে কিছু আঁকছে। জেদ ধরেছিল রং তুলি কিনে দেওয়ার জন্য, নিজেই কিনে দিয়েছে। সারাদিন একটা ডায়েরি আর আর্ট নিয়ে বসে থাকে। কোনো দিন অনেকের ব্যক্তিগত বিষয়ে কথা বলেনি আসমানি। আজ কৌতূহল বশতই এসেছে, হয়তো মন ভালো বলেই এমন হয়েছে। নিপুণ হাতের ছোঁয়ায় কোনো রমণীর ছবি আঁকছে অনেক। ডান কানে শোভা পাচ্ছে লাল জবা। মেয়েটা মুচকি হেসে তাকিয়ে আছে। পাশেই টানা অক্ষরে লেখা বউ। আসমানি ভীষণ চমকালো। পাগল ছেলের ভালোবাসা যে কাউকে চমকে দেবে, এত বছর পরে মানসিক ভারসাম্য হারিয়েও কেউ যে মনোগহীনের মানুষটাকে এত সতেজভাবে উপস্থাপন করতে পারে ভাবতেও মৃদু কাঁপল আসমানির শরীর। কাপা হাতে কাগজটি তুলে নিয়ে মুগ্ধ হয়ে দেখল অনেক মিষ্টি হেসে তাকিয়ে আছে। হুট করেই আসমানির মনে হলো ছবির মেয়েটিকে সে কোথাও দেখেছে, কিন্তু কোথায় দেখেছে ঠিক মনে করতে পারছে না। অনেকটা সময় নিয়ে দেখলো আসমানি। এক পলক অনেকের দিকে তাকিয়ে বলল, তোমার বইয়ের গায়ের রং কেমন ছিল? খুব ফর্সা। না তো, আমার বউ সুন্দর কালো। কথাটা বলেই দাঁত বের করে হাসলো অনেক। বাচ্চাদের মতন কণ্ঠস্বর, তার মাঝেই অদ্ভুত টান। কালো আবার সুন্দর হয় নাকি? ছেলেটা অবুঝ থেকেই বুঝলো তার বউ কালো হলে কি হবে, অনেক সুন্দর, তার মন মতো, এমনটাই বোঝালো হয়তো। ঘন ঘন পলক ঝাপটালো আসমানি। মনের ভেতর অজানা এক আনন্দ কৌতূহল তাকে ক্রমশই উত্তেজিত করে তুলেছিল, যার ঝলকে মৃদু কাঁপছিল সে। অনেকের হাত খপ করে ধরে নিল। কাপা আড়ষ্ট কণ্ঠে শুধালো, তোমার বইয়ের নাম অথই? না, আমার বউয়ের নাম বউ। উত্তেজনাটা অনেকের পাগলামো কথায় কমে এসেছে। হাসি পেল ভীষণ। হাসলো আসমানি, নিম্ন কণ্ঠে বলল, বউ দেখবে? রাতের গভীরতা মাপা যাচ্ছে না। বর্ষার আগমনী ঝড় শহরের রূপ খানিক পাল্টে দিয়েছে। প্রকৃতি লণ্ডভণ্ড। গাছগাছালির ভাঙা অংশ এদিক ওদিক ছিটিয়ে আছে। পত্রপল্লবে শিশির বিন্দুর মতো জমে আছে বৃষ্টির পানি। প্রকৃতি নেতিয়ে পড়েনি, বরং সতেজতায় চারিদিক সৌন্দর্যের ঝিলিক ছড়িয়ে দিচ্ছে। ঝড় যেভাবে এসেছিল দুম করে সেভাবেই চলে গেছে। কিছুক্ষণের জন্য রাস্তার রূপ পরিবর্তন হলেও এখন আবারও সেই লোকারণ্যে ভরপুর। ভাঙা গাছগাছালিকে উপেক্ষা করে গাড়িটি ছুটে চলেছে তীব্র বেগে। তোয়াক্কা করছে না প্রকৃতির হিংস্রতাকে। চোখে মুখে লালাভ আভা, রক্তিম চোখের নীরস দৃষ্টি ঠিক সামনে। এদিক ওদিক হলেই যেন বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাবে। সাবধানতা অবলম্বন করে ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে আদিল। আর চোখে সামনের মিররে তাকিয়ে পেছনে মাথা কাত করে বসে থাকা নাদিয়াকে দেখছে। দেখে মনে হবে অত্যন্ত অবহেলায় অসুস্থ শরীরটাকে ফেলে রেখেছে আদিল। নির্দয় ছেলেটি নিজের বেশভূষা পাল্টায়নি, কিন্তু একটু খুঁটিয়ে দেখলেই বোঝা যাবে প্রকৃতির হিংস্রতার মুখে নিজেকে সামনে রেখে বোনকে আড়ালে রেখেছে সে। আর কিছুটা সময় হসপিটালের সামনে এসে বন্ধ গেটের মধ্যে গাড়ি চালিয়ে দিল আদিল। টুলে বসে থাকা দারোয়ান ছিটকে সরে গেল। এ যাত্রায় হয়তো বেঁচে গেল, কিন্তু নিজেকে ধাতস্থ করে বিশ্রী ভাষায় গালি দিতে ভুলল না। জীবন তো আর হাতের মোয়া নয়। গাড়ি থামিয়ে বাইরে বের হতে ভেতর থেকে দৌড়ে এলো সিকিউরিটি। মাথা নত করে দাঁড়িয়ে রইল হুকুম পাওয়ার আশায়। আদিল তেমন কিছুই করলো না। পেছনের দরজা খুলে নাদিয়াকে কোলে তুলে নিল। জ্বরে গা পুড়ে যাচ্ছে, সম্পূর্ণ অচেতন পড়ে আছে আদিলের কোলে। সারাটা দিন পাশেই বসেছিল আদিল। নিজ হাতে জলপট্টি করে দিয়েছে, ওষুধ খাইয়ে দিয়েছে, কিন্তু জ্বর 104 থেকে 103-এ আসেনি। অপেক্ষা করার স্বাদ আর জাগেনি। ঝড় কমে আসতেই রওনা হয়েছে। আদিল মাহমুদ কোনো মেয়েকে কোলে করে নিয়ে আসছে দেখে স্টাফগুলো অবাক হয়ে তাকিয়ে রইল। মুখটা দৃশ্যমান হতেই অবাকতা একটু হলেও কমে আসে। রিসেপশনে মেয়েটিকে ডক্টরের কথা বলে আদিল সোজা উপরে চলে আসে। বেডে শুয়ে দিতেই হুড়মুড় করে কয়েকটা ডক্টর একসাথে ঢুকে পড়ে। বিরক্তিতে কপাল কুঁচকায় আদিল। রেশপূর্ণ গম্ভীর কণ্ঠে বলে ওঠে, একজন থেকে বাকি আউট হন ফার্স্ট। টু শব্দ করে না কেউ। বড় বৃদ্ধা একজন ডক্টর এগিয়ে যায় নাদিয়ার দিকে। চেহারা দেখেই ডক্টরের মুখ খানিক কালো হয়ে আসে। আদিলকে বাইরে যাওয়ার কথা মুখ খুলে বলার সাহস হয় না। নার্স ডেকে চিকিৎসা শুরু করে।
আদিল নিশ্চুপ ভঙ্গিমায় তুলে বসে। এই মুহূর্তে বসে দেখা ছাড়াও তার একটা কাজ আছে, তবে সে কাজটা করতে বড্ড এগোতে লাগছে তার, আবার মন মানতেও চাইছে না। আজ প্রথমবারই এমন দোটানায় পড়তে হচ্ছে তাকে। উঠে দাঁড়ালো আদিল, করিডোরে এসে পকেট থেকে ফোন বের করে ফোন লাগালো অচেনা পরিচিত নাম্বারে। দুবার রিং হওয়ার পরে রিসিভ হয়। ওপাশ থেকে গম্ভীর আশ্চর্য কণ্ঠ ভেসে আসে। আদিল মাহমুদ ছাপোষা এক মানুষকে স্মরণ করছে, কি সৌভাগ্য আমার। আদিল ভ্রু কুচকায়, পাল্টা গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমার যাকে পছন্দ হয় তাকে খুব বেশি দিন দূরে থাকতে দিয়ে না মিস্টার আহিস। আপনি স্বেচ্ছা আসবেন নাকি আমাকে ব্যবস্থা করে নিতে হবে? অপর পাশ থেকে কিটমিট করে হেসে ওঠে আহিস, রসিকতা মিশিয়ে বলে ওঠে, আহা, আপনি আমাকে স্মরণ করেছেন আর আমি দর্শন দেব না? তা কখনো কি হতে পারে মিস্টার আদিল মাহমুদ? দুর্ভাগ্যবশত আপনি আমার বড্ড প্রিয়। আই সি, দেখা হোক। হসপিটালে চলে আসুন। হসপিটালের কথাটা শুনে খানিক বিচলিত হলো, প্রশ্ন করলো না। টুটটুট শব্দে ফোন কেটে যেতে আদিল নীরব হাসল। দুর্ভাগ্যবশত হয়তো তারও আহিস নামক ছেলেটি প্রিয় হয়ে উঠল। ঘুরে হাঁটা ধরবে, সম্মুখে মেলি ছায়া দেখে থেমে যায় আদিল। বুকের ওঠানামাটা ধীর গতি থেকে দ্রুত হয়। অস্পষ্ট স্বরে বলে ওঠে, রাজনন্দিনী। আলোতে আসে মীরা, ঠোঁট এলিয়ে হাসে। হাসিটা ঠিক হজম হয় না আদিলের, বিধ্বংসী হাসিটা তার হৃদয় পোড়ায়। মুখে গম্ভীরতার ছাপ টেনে প্রশ্ন করে, আপনি এখানে? আপনাকে দেখতে আসলাম ডক্টর। একদম ভালো লাগছিল না, খুব দেখতে ইচ্ছে করছিল। ঠোঁট বেঁকানো কথা শুনে হাসলো আদিল, দৃঢ় কণ্ঠে বলল, আপনি মিথ্যে গুছিয়ে বলতে পারলেও ফ্ল্যাটটা ঠিক পারেন না, সেটা মিস আফরার কাছে শিখে নেবেন, বেশ পারে। অপমানটা মুচকে হেসে হজম করলো মীরা। আফরার সম্পর্কে কিছু বললে তার সহ্য হয় না। কৌতুক মিশিয়ে বলল, তৃতীয় ব্যক্তি ঢুকাচ্ছেন ডক্টর? দ্বিতীয় বা এক বলতে আমাদের মাঝে কিছু আছে নাকি? লাইক প্রেমিক প্রেমিকা? আছে না, এই যে আপনার টানে ঝড় উপেক্ষা করে চলে আসলাম। আপনারা পুরুষ মানুষ মন পাল্টাতে ওস্তাদ। ঠোঁট কামড়ে হাসলো আদিল, শুধালো, তাহলে পুরুষ মানুষকে ভালোবাসেন কেন রাজনন্দিনী? আমি 2 বছর আগে ডক্টরকে ভালোবেসেছি, এই ব্যবসায়ীকে নয়। আপনাকে আমি চিনতে পারি না ডক্টর, আমার ভালোবাসা আপনাকে ছুঁতে পারে না। ব্যর্থতা আমার না আপনার। আদিল কিছুটা থমকালো, মীরার দিকে প্রগাঢ় দৃষ্টিতে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। হুট করেই আদিলের মুখ ভঙ্গিতে পরিবর্তন এলো। 2 পা এগিয়ে মীরার কাছ ঘেঁষে দাঁড়িয়ে বলল, কথাটা যদি আমি শোধাই, আমি তো বোকা, মীরাকে ভালোবেসেছিলাম, ঠকিয়েছে আমাকে। তবে আপনি মেয়ে নিজের মৃত্যুকে টানছেন ভালোবেসে সব ছেলে ছুড়ে দেওয়ার জন্য। যে আদিল মাহমুদ জন্মায়নি, স্বার্থে ঘা লাগলে আপনাকে ঠিক ততটাই আহত হতে হবে রাজনন্দিনী। দাঁড়ালো না আদিল, মাথা দুলিয়ে হাসতে হাসতে কেবিনের ভেতর ঢুকে পড়ল। মীরা কিছুক্ষণ বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। বুকের ভেতর অসহনীয় এক উত্তাপ টের পেল। গুমোট হয়ে এলো মুখ। তখনই কারো হাতের স্পর্শে ঘোর কাটল। তাকিয়ে দেখল আফরা এসেছে। কিছু বলল না, মাথা দুলিয়ে হাঁটতে লাগলো। আফরা ভ্রুকুচকে পিছু নিল। হঠাৎ কি হলো বুঝতে পারল না। 2 কেবিন ডিঙিয়ে সরাসরি ঢুকে পড়ল 3য় কেবিনটায়। আফিফ জিয়াউল কিছু একটা আলোচনা করছিল। দুজনকে দেখে থেমে যায়। কয়েক ঘন্টার ব্যবধানে আবারও আসা আফিফের ঠিক পছন্দ হয় না। গাঢ় কণ্ঠে বলল, খুব মিস করছিলেন মনে হলো, কয়েক ঘন্টা না যেতেই হাজির। হসপিটাল খুব সুন্দর, তার উপর এসি। গরমে আর গরম বাতাসে থাকতে ইচ্ছে করলো না, তাই বাহানা নিয়ে চলে এলাম। ঠেস দিয়ে কথা বলে জিয়াউলের পাশে দূরত্ব নিয়ে বসলো আফরা। মীরা টুল টেনে বসেছে। অনান ঘুমিয়ে পড়েছে, মূলত ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। আফরার কথা এই মুহূর্তে সহ্য হচ্ছে না আফিফের। বিরক্তি কণ্ঠে বলল, আবার আসার কারণ? আপনাকে ঠিক সুবিধা লাগছে না মিস আফরা, তার উপর জোড়া কবুতরের সঙ্গীটাও এসেছে। এমন বিকৃতি সহ্য হলো না মীরার। আফরার দিকে কটমট করে তাকিয়ে বলল, নিজেকে পালোয়ান ভাবা বন্ধ করেন। এমনি তো পার্সোনালি আপনাকে আমার পছন্দ নয়। আপনাকে দেখতে আসার কোনো মোটিভ ছিল না, না ছিল হসপিটাল আসার ইচ্ছে। পাগলের পাল্লায় পরে আমিও পাগল হয়েছি, যত সব।